হ্যালো এভরিওয়ান, তোরা যেমন বলেছিলিস যে নিট 2024 এর পেপার অ্যানালাইসিসটা তোরা আরো কারোর মুখ থেকে শুনতে চাস। অলরেডি আমি রিচিকের থেকে তোদেরকে শুনিয়েছিলাম। তো আজকে আমার সাথে সোহম রয়েছে। সোহম আমাদের খুব ফেভারিট স্টুডেন্ট। তো সোহমকে আজকে আমি জিজ্ঞেস করবো কয়েকটা প্রশ্ন, যেগুলো নিট 2024 এর জন্য পেপার অ্যানালাইসিসটা বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তো সোহম, প্রথমেই তোকে জিজ্ঞেস করবো যে পেপার অ্যানালাইসিস তো ঠিক আছে, ডিসকাশন তো অনেকেই করেছে, অনেকেই বলেছে ফিজিক্স পেপারটা একটু ডিফিকাল্ট ছিল, কেমিস্ট্রি বায়ো তো জলের মতো ছিল, এরকম ধরনের শোনা গেছে, কাট অফ স্যার একটু বাড়বে মনে হয়, এরকম ধরনের উড়ো খবর অনেক শোনা যাচ্ছে। সেগুলো নয়, পরে আমরা একদম ডেটা ওরিয়েন্টেড কথা বলবো। তার আগে ছোট্ট করে আমি জানতে চাইবো যে 2024-এ যখন নিট পরীক্ষা হয়েছিল 5ই মেতে, তখন খুব গরম ছিল এবং বিভৎস গরম, মানে লু যাচ্ছিল, খবরে আসছিল বারবার করে সতর্কবার্তা আসছিল। তো সেই মোমেন্টে দাঁড়িয়ে তুই যখন পরীক্ষা দিয়েছিস, তো তোর কি কি চ্যালেঞ্জেস ওই দিন ফিল হয়েছে? মানে ওই তীব্র গরমের মধ্যে যাচ্ছিস এক্সামে হল, মানে গেলি এক্সাম হল কোথায় পড়েছিল? আমার এক্সাম পড়েছিল হচ্ছে ব্যারাকপুর আর্মি ব্যারাকপুরের দিকে পড়েছিল, তো পাবলিক। ব্যারাকপুরের পড়েছিল, তো ব্যারাকপুর, তো ওই জায়গাটাই তোর এক্স্যাক্টলি এক্সাম হলে যে এক্সপিরিয়েন্সটা ছিল, মানে কি কি চ্যালেঞ্জেস ফেস হয়েছিল অন দ্য ডে অফ এক্সাম? কারণ দেখ, পরের বছর 2025 যারা অ্যাপিয়ার করবে তাদেরও একটা মাথায় মাইন্ডসেট রাখা উচিত যে একটা এক্সাম হলে যখন পরীক্ষা দিতে যাচ্ছি, আমি এক্সপেক্ট করতে পারি না এসি হল চারিদিকে, আমি বেশ সুন্দর বসে ঠান্ডা মাথায় পরীক্ষা দিচ্ছি। কারণ এক্সাম মানে শুধু এটুকুই সবাই ভাবে যে পড়াশোনা যেটুকু লিখতে পারছি, কিন্তু তার বাইরেও যে এতটা কম্পিটেন্সি লাগে, যে একটা প্রচন্ড গরমের মধ্যে একটা আনসার লিখতে হচ্ছে, এবং সেই যে ব্যাপারটা সেখানে, মানে তোর এবছর এক্সপিরিয়েন্সটা কি ছিল আমাকে এক্স্যাক্টলি বল। স্যার, মানে আমরা ভাবি নিট হয় 3 ঘন্টা 20 মিনিটের, 200 মিনিটস, কিন্তু অ্যাকচুয়ালি তো নয়। নিট হয় আমরা বসি তার আগে 1 ঘন্টা একদমই ট্রু। বাইরে ওয়েট করি, মিনিমাম হাফ আওয়ার থেকে 1 আওয়ার বেশি বাইরে। তার মানে মোটামুটি তুই বলতে আরো 2.5 ঘন্টা বেশি প্রায়। প্রায় নিয়ারলি 5 আওয়ার্স আমরা সেদিন। 5 ঘন্টা এটা ধৈর্য। হ্যাঁ, ধৈর্য, পিওর পেশেন্স। আর পেশেন্সটা স্যার, এটা আপনি স্টার্টিং থেকেই বলেছিলেন যে এক্সামটা হয় 200 মিনিটসের, কিন্তু পেশেন্সটা হয় মোর দ্যান 5 আওয়ার্স, ফাইভ ট্রু। 5 আওয়ার্স অ্যান্ড 30 মিনিটস ট্রু। এরকম। আর পেশেন্সটা আরো টেস্ট হয় যখন স্যার ওরকম মেয়ের স্টার্টিং এর দিকে যে গরম। গরম। আমি স্যার যখন মানে ঢুকছি, এমনি মাথায় তো টেনশন, সেটা একটা আলাদা গরম। তার মধ্যে ঢুকে আমাকে বলা, মানে এটা যেটা নিটের এনটিএর রুল, যে হ্যাঙ্কারচিফ অ্যালাউড নয়। আমি লাইক, আমি আমি আমাকেও অ্যালাউ করেনি কারোর রুমাল নিয়ে সাথে। ঢুকতে দেয়নি যথারীতি হ্যাঁ, তোকে? একটা ট্রান্সপারেন্ট বটল শুধু দিয়েছে, যে বটল ঠান্ডা ছিল, যতক্ষণ গেছে তাই গরম হয়ে গেছে জল। যেতে যেতে প্রচন্ড গরম, একটা ঘরে 30 জন বসছে, সবার নিঃশ্বাস প্রশ্বাস আছে। তার সাথে আমাদের জানলাগুলো বন্ধ, এতটাই গরম হাওয়া দিচ্ছে, সাফোকেটিং। সাফোকেটিং। আর তার মধ্যে একটা আমার নিজের তরফ থেকে একটা আমার প্রবলেম, যেটা আমি চুলটা কেটে যাইনি। দেখে বোঝা যাচ্ছে এত বড় বড় চুল নিয়ে গেছিস কেন পরীক্ষা দিতে। আর নেক্সট ইয়ার যারা যাবি অ্যাটলিস্ট এই জিনিসটা করিস না। ও এমনিতে তার জন্য তো কি প্রবলেম হয়েছিল যে এত বড় চুল থাকার এটার জন্য? জন্য আমি বলছি, এতটাই গরম, মানে যখন ফার্স্ট 1 আওয়ার ক্রস করবে তখনও লাগবে না, যখন ধীরে ধীরে আরো কোয়েশ্চেনের কোয়ান্টিটি বেড়ে যাবে, অ্যাড্রিনালিন রাশ হচ্ছে অ্যাড্রেনালিন বডিতে। রাশ হচ্ছে, তত আরো ঘামটা বাড়ছে। যত বাড়ছে তখন ধীরে ধীরে আমি দেখছি ঘামগুলো আমার চোখে যাচ্ছে, চোখ জ্বলছে। আমি আমি চশমা খুলে আমার পরীক্ষা দিতে হচ্ছে, এই চশমায় ওই ভেপার গুলো উঠছে আমার। হ্যাঁ, এত প্রবলেম হচ্ছে। আর চশমা ছাড়া আমার, মানে এমনি আমি চশমা ইউজ করি। হ্যাঁ, কত পাওয়ার চশমার? আমার -2 দুটোই। -2। হ্যাঁ, আচ্ছা। কিন্তু কিন্তু তার সামনেটা অত প্রবলেম তার মানে হয়নি। তুই এবার নিটে বেসিক্যালি এই তোর গরমের তুই একটা প্রবলেম ফেস করেছিস এবার। গরমটা প্রচন্ড প্রবলেম। আর মানে এক্সাম হলে আর কোনো প্রবলেম হচ্ছিল? মানে এই যে কথা বলছিল বা মানে কোনো ধর ইনভিজিলেটর নিজেদের মধ্যে কথা বলছিল বলে ডিস্ট্রাকশন, না, বা বাইরে কোনো সাউন্ড হচ্ছিল, বা রোড সাইডে প্রচন্ড মানে গাড়ি ঘোড়ার শব্দ, এরকম কিছু পাচ্ছিলিস? এটার জন্য আমি যেখানে আমার সিটটা পড়েছে আমি লাকি বলতে পারি, কেন কি ইনভিজিলেটর যে দুজন ছিলেন, দুজনেই কোনো কথা বলেনি, চুপচাপ ওকে, ছিলেন। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, মানে ওনারা অ্যাটেন্ডেন্স শিটেও যে এসেছিলেন, একদম স্টার্টিং এ নিয়েছেন, একদম এন্ডে, যাতে পরীক্ষার মধ্যে তোদের যাতে কোনো অসুবিধা না হয়, হ্যাঁ তো এটা ব্যারাকপুর খুব ভালোভাবে এক্সাম হ্যাঁ কন্ডাক্ট করেছে। করেছে। আর আচ্ছা, একটা প্রশ্ন আমার আছে, ঘরে তোদের এক্সামের রুমটাতে ওয়াল ক্লক ছিল? হ্যাঁ, ওয়াল ক্লক ছিল, আর ছিল? যেটা একদম পারফেক্ট টাইম। আমি এটা বলবো যে আমাদের জুনিয়রদের যখন যে ওয়াল ক্লকে যে একটা অ্যালার্ম বাজে 1:30, 1:30, আর একটা বাজে হচ্ছে 1:55-এ, তখন দেখে নেবে যে ওই টাইমেই বাজছে কিনা, রাইট, ওটা আগে কিংবা পরে নয়। রাইট, তাহলে রাইট, তুমি বুঝতে পারবে ঘড়িটা একদম পারফেক্ট টাইমে আছে। রাইট, রাইট। তো তোদের ঘরে একদম একদম পারফেক্ট টাইমেও ছিল, একদম। আমি দেখ, আর ওটাতে খুব কিছু সুবিধা। কিছু সেন্টারে জানিস তো কমপ্লেন থাকে যে হচ্ছে লাইক দেওয়ালে দেখ, হাতে তো ঘড়ি করতে পারছিস না, তো হুম। দেওয়ালেও যদি ঘড়ি না থাকে, তাহলে এরকম একটা কম্পিটিটিভ এক্সাম যেখানে আমাকে টাইম টু টাইম হচ্ছে চেস করতে হচ্ছে কোয়েশ্চেন, তো আমি কি করে অ্যাটেম্প করবো? যাই হোক, ইউ আর লাকি। আমি সবসময় প্রে করছিলাম যে সবাই যাতে, আমাদের বাচ্চারা হ্যাঁ, যেখানে যেখানে পরীক্ষা দিচ্ছে, শুধু আমাদের কেন, মানে পুরো নিটই যারা পরীক্ষা দিচ্ছে প্রত্যেকের ঘরে যেন একটা প্রপার ওয়াল ক্লক থাকে। এবং এনটিএ থেকেও কিন্তু ইন্টারনাল সার্কুলেশন
মানে মানে সার্কুলার এরকমই এসেছিল যে প্রত্যেকের ঘরে যেন একটা করে প্রপার ঘড়ি থাকে। তো আশা করছি তোদের যাদের মধ্যে প্রশ্ন থাকে যে স্যার হাতে তো ঘড়ি পড়তে পারি না, তো নিটের দিনটাতে কিভাবে আমি টাইম দেখবো, তো জাস্ট এটা তোদেরকে একটা ইনফর্ম করে রাখি যে টাইম দেখা নিয়ে কোনো সমস্যা এই কারণেই হয় না, কারণ এনটিএ কিন্তু এটা খুব খেয়াল রাখে এবং প্রত্যেকটা ঘরের দেওয়ালেই কিন্তু একটা করে ঘড়ি রেখে দেয়, তো এটা কোনো অসুবিধা হয় না। আচ্ছা, দ্বিতীয়ত আমি তোকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাইবো, যে যখন ধর আমরা পড়াশোনা করি, মানে এবারে যেমন ধর অনেকেই ভাববে যে ফিজিক্স কোয়েশ্চেন টাফ এসছে, আজকে থেকে ফিজিক্স পড়তে বসি, এবং হয়তো ফিজিক্সের হয়তো রোটেশন ছিল না, সিলেবাসে অ্যাড হয়েছে, চল রোটেশন বা এরকম ধরনের টপিক গুলো একটু বেশি করে পড়ি, আর কিছু টপিক ছেড়ে চলে যাই। তো তুই এটাতে কি বলবি, মানে প্রত্যেকটা টপিক কি পড়া ইম্পর্টেন্ট, না হচ্ছে যে কোনো পার্টিকুলার টপিকে মানে কিভাবে কোয়েশ্চেন দেখে এবার 2024 এর কোয়েশ্চেনে তুই কি বলবি? মানে কানে তো আসে একটা অল্প কিছু, সেটা হয়তো সংখ্যাতে হয়তো 1% or 2% or 3% অফ দ্য এন্টায়ার স্টোরি, কিন্তু যেটা হয়তো লোকে অতটা মানে মানে যেটা রুটিন জিনিস, মানে হবেই নর্মাল, সেই ব্যাপারটা কেউ কিন্তু বলতে চায় না। তো সেটাতে তুই কি বলবি, যে সব চ্যাপ্টার থেকে পড়বো নাকি কোনো একটা ফোকাস চ্যাপ্টার থেকে বেশি বেশি করে মানে পড়লেই হচ্ছে, ওয়েটেজটা কিভাবে ডিস্ট্রিবিউট করবো? আমার যা মনে হয়, এটা নিট এরা আমাদের ভাস্ট নলেজটাকে টেস্ট করে, যে হাউ গুড ইউ হ্যাভ দি নলেজ অফ দি কনসেপ্টস দ্যাট আর দেয়ার ইন দি এনসিইআরটি, রাইট। যে কত বড়। অ্যান্ড এনসিইআরটি তে সব টপিক ভাবে লেখা আছে, এরকম যেমন কিছু একটা পয়েন্ট পয়েন্ট করে একদম বাদিকে পয়েন্ট পয়েন্ট করে টপিক গুলো লেখা থাকে। হুম। তো নিট অনেকজন, আমিও এটা ভেবেছিলাম যে 2023-তে যে কোয়েশ্চেন গুলো টপিক থেকে এসেছিল তার থেকে হবে একটু আলাদা দেবে, 2022 এর মতো দেবে। কিন্তু নিট কি করলো, এমন করেনি, 2023 এরই অনেক কটা সেম টপিকের কোয়েশ্চেন 2024-এ দিয়ে দিয়েছে, যাতে মানে এটা বোঝাতে যে ডোন্ট লিভ এনি টপিক, গিভ ইকুয়াল ওয়েটেজ টু এভরি টপিক এন্ড নো দি কনসেপ্টস ওয়েল, ওটাই বোঝাতে চাইছে। তাই তো ফিজিক্সটা এবার মানে আমার তো ভালোই টাফ তো বেসিক্যালি তোর কি মানে কি মেসেজটা হচ্ছে, যে প্রত্যেকটা টপিকই প্রপারলি পড়ো এবং প্রত্যেকটা টপিকই প্রপারলি কভার করে যাও, মানে যদি তুমি নিচে পরীক্ষায় বসতে চাও তাহলে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, 3 নম্বর তোকে যেটা আমি জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে ধর যখন নিট পরীক্ষা আমরা দিই, তার আগে একটা অনেক কিছু রব রব ওঠে চারিদিকে, মানে এরকম টাইপের পেপার এত ডিফিকাল্ট হবে, ফিজিক্স কঠিন আসবে, বায়োলজি সহজ আসবে, অ্যাডেড টপিক থেকে এতগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, এখান থেকে অত জিজ্ঞেস করবে, এবং অনেক অনেক আমরা ইউটিউব চ্যানেল দেখি এরকম ভিডিও আসতে, তো আমি দেখেছি বাচ্চারা অনেক সময় এই ধরনের ভিডিও দেখে সেই অনুযায়ী নিজের প্রিপারেশনকেও চেঞ্জ করতে থাকে বা বিশ্বাস করে সেগুলো করতে থাকে। তো তোর কি মনে হয় এই ধরনের ভিডিও মানে কতটা কার্যকরী, মানে 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 আমার মুদ্রা কথা হচ্ছে যে নিটের প্রশ্নের ডিফিকাল্টি লেভেল এবং নিটের প্রশ্ন কোথা থেকে আসবে, এই গেসটা যে করা, এই গেসটা যখন আমরা করি, একটা তো আছে এক্সপিরিয়েন্স বেসিসে গেস করি, যেটা আমরাও মানে করি সিনিয়ররা, কিন্তু যা সিনিয়র ফ্যাকাল্টিজ আমরা রয়েছে, কিন্তু তাছাড়াও যে একটা গেস চলে যেটা এরকম টাইপের, যে এবার ডিফিকাল্ট কঠিন হবে, মানে এবার ডিফিকাল্টি লেভেল হাই হবে নিটের, এই যে একটা ব্যাপার, মানে এটা একদমই এটা এমন মানে কমিট করা বা একটা চ্যানেলে গিয়ে সেটা হচ্ছে যে সেটা হয়তো কে জানে কে জানে না কেউ জানে না, বাট কমিট করা যে আমার মনে হচ্ছে এবার কঠিন হবে, এবং তার পিছনে একটা বড় বড় রিজন দেখানো, লাইক ফর 2023-এ কঠিন ছিল, 2021-এ কঠিন হবে, সহজ হবে, এই যে বিভিন্ন ধরনের জিনিস, এইগুলোতে কতটা কান দেবে? সত্যি কথা বলতে গেলে আমিও এরকম প্রচুর ইউটিউব চ্যানেল দেখেছি, দেখে আমিও নিউ অ্যাডেড যে সিলেবাস গুলো সেগুলোতে একটু এক্সট্রা ফোকাস করেছিলাম, কেন কি অনেকজনই বলেছিল যে এখান থেকে একটা ভাস্ট অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসতে পারে। কিন্তু যখন আমি পেপারটা খুলি তখন একটা দেখি প্রশ্ন নেই। অ্যাকচুয়ালি বায়োলজিতে তো মানে পাইনি আমি চিকেনগুনিয়া ডেঙ্গুর কোনো ডেঙ্গু কোয়েশ্চেন, চিকেনকে নিয়ে কেন তোর অ্যাডেড প্লান্ট ফ্যামিলি থেকে অ্যাডেড প্ল্যান্ট ফ্যামিলির ফ্রগ কোনো থেকেও কোশ্চেন নেই? ফ্রগ থেকেও নেই, শুধু ককরোচের দুটো, কিন্তু ওটা তো ছিল। ওটা সিলেবাস আগেই ছিল। হ্যাঁ, তো লাইক তখন আমি আসলে ডিফিকাল্টি নিয়েও কি বলবে, না অনেকে বলছিল এবার পেপার খুব ইজি হবে বা ডিফিকাল্ট হবে, বা এই যে ব্যাপারটা হ্যাঁ, তো অনেকে আগে থেকে হ্যাঁ, মানে ভিডিও বানাতে শুরু করে। অনেকজন একটা প্রবাবিলিটি দেয় যে তাদের এক্সপেকটেশন যে এটা টাফ হতে পারে, ইজি হতে পারে। এটা অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি, এনটিএ ছাড়া এটা কেউ জানে না এটা কি হবে। একদম ট্রু, একদম ট্রু, এবং আমারও সেটাই মনে হয় যে মানে এই ধরনের ভিডিও দাদা অনেক বেশি কনফিউজ করে। ঠিক আছে, যে হ্যাঁ একটা জিনিস আমাকে বলে দিল এগুলো এগুলো পড়ে যেও, দ্যাটস এ ডিফারেন্ট থিং, কিন্তু একটা জিনিসকে মানে একদম গ্যারেন্টি দিয়ে বলা যে আমি বলছি এবার পেপারে এটা কঠিন আসবে, এই সাবজেক্টটা কঠিন আসবে, এখান থেকে এতগুলো, এই চ্যাপ্টার থেকে এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করবে, দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু কমিট, বাট স্টিল অনেক সময় আমরা ইউটিউব চ্যানেলে করতে দেখেছি। এনিওয়েজ, লাস্ট একটাই কথা আমার বলার, মানে জিজ্ঞেস করার আদার বলবো, সেটা হচ্ছে যে তুই যখন প্রেপারে অ্যাডমিশন নিয়েছিস এবং তারপর থেকে
প্রেপেরে কোন কোন জিনিসগুলো তোর সব থেকে ভালো মনে হয়েছে, এবং মানে কোন কোন জিনিসগুলো তুই কাজে লেগেছে, মানে এবার যখন নিট 2024 তুই বসলি পরীক্ষা দিতে, কোন কোন প্রেপেরে ফিচার্স গুলো তোর সব থেকে ইউজফুল হয়েছে? আমি যখন প্রেপমেডে ভর্তি হতে আসি, এটা হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইকে। মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তুই 4 মাস প্রেপেরে আমি পড়ছিস? অনলি 4 মাসই পড়েছি। আমি একদম মানে জয়েন জাস্ট 4 মাস আগে করেছি, এখন তো মে চলছে। এসে স্যারের ভিডিও চলছিল ইউটিউবে, কার? আপনারই ও স্যার। আমার। মানে স্যার আপনাকেই বলছি। আচ্ছা, তারপর? আপনার চলছিল যা মনে হচ্ছে রিপ্রোডাকশনের উপর। আচ্ছা। আপনি যে সুন্দরভাবে আপনি একটা টপিক বুঝিয়েছিলেন, যেটা আমার একটা খুব প্রবলেম হয়, সেটা হচ্ছে ফিমেল উজেনেসিস। উজেনাসিস, হ্যাঁ। ওখানে আমার প্রবলেম, আমি ওই ভিডিওটা দেখে অনেকখানি শিখে গেছিলাম। ওইটুকু ভিডিও হ্যাঁ, দেখে? আমি এখানেই বসে বাইরে লবিতে বসে ভিডিওটা দেখে, হ্যাঁ, আওয়াজ খুব কম আসছিল, তাতেও আপনি এমন সুন্দরভাবে এঁকে দেখিয়েছিলেন, আমি তার থেকে শিখেছিলাম। তারপর আমার ফার্স্ট ক্লাস হয় ডক্টর RGD স্যারের, ম্যাজিশিয়ান যাকে বলা হয় কেমিস্ট্রি। আমার এতটাই ভাল লাগে। তারপর ক্লাস করি আমি ফিজিক্সের কেয়ার স্যারের। কেয়ার স্যার আর কেডি কেডি স্যার, স্যারের দুজনের ক্লাস করেছিস? ক্লাস আচ্ছা। করি। মানে অ্যাট্রাক্ট করেছে, অ্যাকচুয়ালি হয় না, একটা স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করে যে পড়লে এখান থেকেই পড়বো। হ্যাঁ, রাইট। আর আমি বিশ্বাস করি যে মানে ইফ ইউ আর স্টাডিং ফ্রম সামওয়্যার, ওখানকার যা বলছে সেটাই ফলো করো, বিকজ দে নো দি বেস্ট হোয়াট ইউ নিড। এক্স্যাক্টলি, মানে যদি একটা সোকল্ড ইনস্টিটিউট থাকে, মানে যে কোনো, অথেন্টিক ইনস্টিটিউট, হ্যাঁ, সেখানে আমি বারবার করে এটা বলি যে হচ্ছে যে সেই জায়গাটা স্টিক করে থাকতে হবে। একদম। আমি মানে- আপনাদের যত কটা মেটেরিয়াল, আমি সব কটা মানে নিয়ারলি আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু আনসার এভরিথিং, মিলিয়ে দেখার। তারপর আপনারা ওটার যে অ্যানালাইসিস গুলো দেন, সেগুলো দেখেছি ম্যাক্সিমাম। যতখানি বুঝেছি স্যার বুঝেছি, মাথায় যতখানি রাখতে পেরেছি, সব তো থাকে না মাথায়, যতখানি পেরেছি স্যার ততখানি। না, খুব ভালো। ঠিক আছে, তো বেসিক্যালি তুই যেটা বললি যে ক্লাসরুম থেকে এভরিথিং, না আমি জাস্ট যেটা জিজ্ঞেস করছিলাম যে কোন কোন জিনিসগুলো তোকে বেশি ইউজফুল করেছে। তুই স্টাডি ম্যাটেরিয়াল বললি, ক্লাসেস বললি, মানে তুই কি সবকিছু ইউজ করেছিস আমি পেপারে? আপনাদের ডাউট ক্লিয়ারিং, মানে আমি একটা জিনিস বলতে পারি, জাস্ট পরীক্ষার যে মানে সারা এই 3-4 মাসের ডাউট ক্লিয়ারিং তো খুব ভালোভাবে আমি ইউজ করেছি, আপনাদের থেকে ইউটিলাইজ করেছি। লাস্ট উইকে আপনাদেরকে রাত্রিবেলা যখন মানে পরীক্ষার আগের দিন আমি RGD স্যারকে জিজ্ঞেস করছি ক্যানিজারো রিঅ্যাকশনের পডকাস্ট, স্যার নিজে বানিয়ে দিলেন। আপনি যে টাইপস অফ রুটস, কম্পিটিটিভ ইনহিবিশন আপনি বানিয়ে দিচ্ছেন। মানে আপনারা সেদিন মানে আমরা যতখানি এফর্ট দিচ্ছি, আপনারাও ইকুয়াল অ্যামাউন্ট অফ এফর্ট দিচ্ছেন, যাতে আমরা আমাদের গোলটা অ্যাচিভ করতে পারি। হ্যাঁ, একদমই তাই। এবং সেটার কারণেই হচ্ছে যে তোর স্কোরটা খুব একটা ভালো আসতে চলেছে, এবং সেটা আমরা এখন বলবো না, আপনারা আশীর্বাদ স্যার। সেটা আমরা ডেফিনেটলি পরে ডিসক্লোজ করব। এখন আপাতত আমাদের যেটা আলোচনা ছিল সেটা হচ্ছে পেপারটা কেমন ছিল সেটা নিয়ে। সোহম, থ্যাংক ইউ সো মাচ জুনিয়রদেরকে ইন্সপায়ার করার জন্য। আর তোদেরকে বলে রাখি, এইভাবেই সোহম যেভাবে বললো, যে পয়েন্টস গুলো বললো মাথায় রাখবি, সেগুলোকে ফলো করবি আপকামিং ডেজে যখন প্রিপারেশন নিবি, কারণ এগুলো প্রত্যেকটা তোদের কাজে লাগবে। ওকে, আর প্রেপারেশন সম্বন্ধে যদি আরো কিছু বিস্তারিত জানতে চাস তাহলে যোগাযোগ করে নিস। ইউটিউব এর নিচে দেখবি ভিডিওতে কমেন্ট থাকবে, বা ভিডিওতে কমেন্টটাকে পিন করে দেওয়া হবে, সেখানে যোগাযোগ করে নিস এবং বাকি প্রেপারেশন সম্বন্ধে জেনে নিস। সোহম, থ্যাংক ইউ সো মাচ, আর সবাইকে টাটা, বাই বাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে পরে কখনো আসছি।